আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেস তৈরির প্রস্তাব ডাক্তার জুবাইদার। ঢাকায় মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। যারা ৭১ ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, মির্জা ফখরুল। সাবেক শিবির সভাপতি জাহিদ ও মনিরা শারমিনের পাল্টাপাল্টি পোস্ট ঘিরে বিতর্ক। দেশে আর কোনো ফেসিবাদের ছায়া দেখতে চায় না জামাত আমির। হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে স্বামী স্ত্রী সহ ৫ জনের মৃত্যু। সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের, রিজভি। এস আলমের সব কারখানা বন্ধ ঘোষণা। ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক। কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩, উদ্ধার ১৮। মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় প্রায় ৬০,০০০ অভিবাসী, নিহত বেড়ে ৩৪। পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য দেশব্যাপী ডেটাবেস তৈরির প্রস্তাব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদাতা সম্মাননা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির আয়োজনে এই অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশ জুড়ে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত এবং বিরল রোগে আক্রান্ত মানুষের একটি ডেটাবেস প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্টার মেইনটেইন করা প্রয়োজন। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করতে না পারলেও তাদের ও পরিবারকে সান্ত্বনা ও সহমর্মিতার মাধ্যমে আশ্বাসের হাত বাড়িয়ে দিতে হবে। শনাক্ত হওয়া রোগীদের ক্যাটাগরি অনুযায়ী বিভক্ত করার পরামর্শ দিয়ে জুবাইদা রহমান বলেন, শনাক্তকরণের পর ধাপে ধাপে ক্যাটাগরি অনুযায়ী বিভক্ত করা যায় থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর এবং থ্যালাসেমিয়া স্টেট। চিকিৎসকরা যতদূর সম্ভব সতর্কতা ও সংবেদনশীলতার সাথে চিকিৎসা দিলে রোগী ও তার পরিবার অনেকাংশে চিন্তামুক্ত ও আশ্বস্ত হবেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, বৈঠকটি ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এর আগে শুক্রবার সার্জিও গর কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। যারা ৭১ ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। সেই চেতনা ধারণ করেই একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্মীয় পরিচয় নয়, নাগরিক পরিচয় হবে রাষ্ট্রের মূল ভিত্তি। তিনি বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। তাই ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই। আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এদেশের সন্তান, এদেশের নাগরিক। হবিগঞ্জ সহ দেশের কয়েকটি স্থানে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপর হামলার বিষয়ে ইসলামী ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের একটি ফেসবুক পোস্ট পাল্টাপাল্টি বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কের মধ্যে জাহিদুল তার পোস্টটি সরিয়ে নিয়েছেন, তবে তাতেও বিতর্ক থামেনি। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুলের ফেসবুক পোস্টের সমর্থনে রাতে জামাত সমর্থক বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় একই ধরনের বক্তব্য সংবলিত পোস্ট দিতে দেখা যায়। যেমন হাসান মোহাম্মদ মেহেদি নামের একটি অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়, পাতানো খেলায় নিরীহ আরিফের চোখ বলি হলো। এ পোস্টে মূলত মঙ্গলবারের হামলায় আহত এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক আলিফ চৌধুরীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। এর মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের ফেসবুক পোস্ট সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। মনিরা শারমিন তার পোস্টে লিখেন, জামাতের 7 বছর বয়সী সংসদ সদস্য 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন সেটা এই জুলাই মাসেই ছিল। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 24 পরবর্তী বাংলাদেশ আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফেসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফেসিবাদ বিদায় হয়েছে, সেই ফেসিবাদের পুনরাবৃত্তি এদেশের মানুষ কখনো মেনে নেবে না। শুক্রবার বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় আমি পুনরায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। যারা এই নৃশংস হামলার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক সহিংসতা সংঘটিত হওয়া হতাশাজনক। হবিগঞ্জের লাখাই উপজেলায় হোমিওপ্যাথিক তরল পান করার পর স্বামী স্ত্রী সহ 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন লাখাই থানার ওসি শরীফ আহমেদ। খবর পেয়ে একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতরা হলেন লাখাই উপজেলার মোরাকড়ি গ্রামের সুবেদ দাস, সুজিত দাস, ভাদিকারা গ্রামের নন্দলাল রবি দাস, তার স্ত্রী সুবি রবি দাস এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুরি। পুলিশ ও স্বজনরা জানান, ওই 5 জন উপজেলার মোরাকড়ি বাজারের একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহল জাতীয় তরল কিনে নিয়মিত পান করতেন। মঙ্গলবার রাতে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সুগার মিলগুলো বছরে কয়েকটা মাস চালু থাকে। এগুলো সারা বছর উৎপাদনশীল করা যায় কিনা সরকার সেই চিন্তা ভাবনা করছে। শুক্রবার বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, সরকার বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে। সেই সঙ্গে বেসিক সম্প্রসারণের স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হবে। ঋণপত্র সংকট ও কাঁচামাল আমদানিতে জটিলতার কারণে চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কারখানার শ্রমিকদের ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার শ্রমিকদের ছাঁটাইয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়। শুক্রবার থেকে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাঁচামালের সংকট, এলসি খুলতে জটিলতা এবং আর্থিক সংকট সহ বিভিন্ন কারণে কারখানাটি বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ছাঁটাই করা হয়েছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সিআর স্টিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত গ্যালকো স্টিলস, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট এবং এস আলম ভেজিটেবল অয়েল। শ্রমিকদের দাবি, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই বিভিন্ন কারখানায় ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়। দেশের সব গণপরিবহনে শনিবার 1 আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস ডিভাইস সংযুক্ত করা হয় এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে না। গত 28 জুলাই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটি এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থাপনায় আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত 11 জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর পরিপ্রেক্ষিতে 1 আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা এবং তা বাধ্যতামূলকভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী 1 আগস্ট থেকে গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময়
জিপিএস সংযোজনের প্রমাণপত্র বিআরটি এর কার্যালয়ে জমা দিতে হবে। কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ উপকূলে বাংলাদেশে প্রবেশের সময় একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা 18 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন। নৌকায় থাকা মাঝি মাল্লা সহ আরো 13 জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের দাবি নিখোঁজের কেউ কেউ সাঁতরে অন্যত্র উঠেছেন। উদ্ধার হওয়া 18 জনকে টেকনাফ 2 বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকাল 8টার দিকে শাহপরী দ্বীপ পশ্চিমপাড়া নৌকা ঘাট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয় জেলে এনায়েত জানান, মোট 31 জন লোক নিয়ে নৌকাটি শাহপরীর দ্বীপ উপকূলের কাছাকাছি পৌঁছালে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে 18 জনকে জীবিত উদ্ধার করেন। মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত ছিটমহল সেউতায় প্রবেশের সময় অন্তত 34 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সীমান্ত ভেঙে হাজারো মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সেউতার আঞ্চলিক সরকারের প্রধান খুয়ান জেসুস ভিভাস এ তথ্য নিশ্চিত করেন। ভিভাস বলেন, গত কয়েকদিনের ঘটনায় প্রায় 60,000 মানুষ সেউতায় প্রবেশ করেছেন। এই সংখ্যা সেউতার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের 2 কয়লা খনিতে বিস্ফোরণের জেরে 34 জন খনি শ্রমিক নিহত হয়েছেন এবং এখনো নিখোঁজ আছেন কমপক্ষে 8 জন শ্রমিক। বৃহস্পতিবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের রাজধানী কুয়েটার অদূরে সুরাঞ্চ নামের এক দুর্গম এলাকায় অবস্থিত সেই খনিটির মালিক কুরবান জোগেজাই জানান, খনির ভিতরে থাকা মিথেন গ্যাস এই বিস্ফোরণের জন্য দায়ী। বিস্ফোরণের সময় মোট 42 জন শ্রমিক কাজ করছিলেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে জোগেজাই আরো জানিয়েছেন, এই শ্রমিকদের সবাই পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সাংলা জেলা থেকে এসেছিলেন। বৃহস্পতিবার বিস্ফোরণের অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত খনিটিতে উদ্ধার অভিযান শুরু করে বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের উদ্ধারকারী বাহিনী। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একই দিন বেলুচিস্তানের হারনাই জেলার একটি কয়লা খনিতে একটি বড় পাথরের চাই ধসে নিহত হয়েছেন এক শ্রমিক। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।